Assalamualaikum everyone. Welcome to Learn Accounting Academy. Hope that you are doing great. আজকের লেকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট ইজি একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটা হচ্ছে এইচএসসি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 এর চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা লাস্ট 4 ইয়ার্স ধরে হচ্ছে শর্ট সিলেবাসে ছিল না। এইচএসসি 26 এন্ড 7 যারা দিবেন তাদের জন্য চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ এই চ্যাপ্টারটা ফুল সিলেবাসে এখন থেকে থাকবে ইনশাআল্লাহ। সো আমরা এই চ্যাপ্টারে ট্রাই করব হচ্ছে খুব কম সময় এফোর্ট দিয়ে একদম ফুললি নিজেকে প্রিপেয়ার করার জন্য ফর দ্য এক্সামস। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। স্যার আই থিংক আমরা বুঝতে পারছি হোয়াট ইজ ক্যাশ। ক্যাশ মিন হচ্ছে ক্যাশ টাকা, নগদ টাকা, বুঝছেন? এই যে ক্যাশ টাকা ওটা যেটা আমরা সবসময় ইউজ করি। ওকে, সো ক্যাশ ফ্লো মানে কি? ফ্লো মানে হচ্ছে দুইটা জিনিসকে বোঝায়, ইনফ্লো এন্ড আউটফ্লো। বিজনেসে দুই ধরনের ফ্লো হয়। ফার্স্ট ওয়ান ক্যাশ ইনফ্লো এন্ড লাস্ট ওয়ান ক্যাশ আউটফ্লো। ক্যাশ ইনফ্লো মানে হচ্ছে আউটসাইড থেকে, বিজনেসের আউটসাইড থেকে বিজনেসে ক্যাশ টাকা আসা। লাইক আমি মেশিন সেলস করছি, সো আমার কাছে টাকা আসবে। আমি হচ্ছে কোনো প্রোডাক্ট সেল করছি, আমার কাছে ক্যাশ টাকা আসবে। আর আমি হচ্ছে আর কি করতে পারি, আমি হচ্ছে ল্যান্ড সেল করছি, টাকা আসতে পারে। আমি আমার যে ডেটরস তার থেকে টাকা রিসিভ করছি, টাকা আসতে পারে। সো দিস আর দ্য এক্সাম্পলস অফ ক্যাশ ইনফ্লো। আই থিংক I can make you clear. Okay, next one is cash outflow. Cash outflow মানে হচ্ছে আমার ইনসাইড থেকে হচ্ছে আউটসাইডে টাকা যাওয়া। যেমন ইনসাইড থেকে মানে বিজনেস বাইরে কাউকে টাকাটা দিয়ে দেয়, এটাকে বলে আউটফ্লো। আউটফ্লো মানে কি দেখেন তো স্যার, এক্সাম্পলস গুলো কি হতে পারে? যেমন আমি কোনো মেশিন পারচেজ করলাম, ল্যান্ড পারচেজ করলাম, সে আমাকে মেশিন দিবে, আমি তাকে কি দিব? ইন এক্সচেঞ্জে আমি তাকে ক্যাশ টাকা দেব। সো দিস আর দ্য এক্সাম্পলস অফ ক্যাশ আউটফ্লো। সো আউটফ্লো মিন্স টাকা চলে যাওয়া, ইনফ্লো মিন্স টাকা আসা। আই থিংক ক্লিয়ার। ওকে, এখন স্যার আমরা এখানে হচ্ছে এই যে আমাদের ক্যাশ টাকাটা আসতেছে এবং যাচ্ছে, সেটা থ্রি ডিফারেন্ট সোর্সে হতে পারে। এগুলো হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের পরীক্ষা আসবে এ নাম্বারে, বি নাম্বারে, সি নাম্বারে। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ অপারেটিং অ্যাক্টিভিটিস, calculate the amount of investing activities, calculate the amount of financing activities। এগুলো পরীক্ষা আসবে, দেখবেন ইনশাআল্লাহ এইভাবে কোশ্চেন হবে। এখন স্যার অপারেটিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে ডেইলি বেসিসে যে ট্রানজাকশন গুলো হয়, সেগুলো থেকে যে ক্যাশ টাকা আসে এবং যায়, সেটা আমরা ডিটারমাইন করব। এটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। কেমন? এরপর হচ্ছে কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে কোনগুলো? এই যে স্যার ফিক্সড অ্যাসেট। আমরা অনেক সময় ফিক্সড অ্যাসেট পারচেজ করি এবং সেলস করি। যেমন মেশিন পারচেজ করলে হচ্ছে আমার টাকা আউটফ্লো হবে। আবার সেম ওয়েতে আমার মেশিন পুরাতন হয়ে গেছে বা আমার ভালো লাগতেছে না, সো আই ওয়ান্ট টু সেল দিস। সো আমি যদি সেল করি আমার কাছে টাকা আসবে। সো এই যে ইনফ্লো এবং আউটফ্লো হওয়া ফ্রম ফিক্সড অ্যাসেট, দিস ইজ কল্ড ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কি ডেইলি বেসিসে হয়, আমরা ডেইলি বেসিসে যে ট্রানজাকশন গুলো হয় সেগুলো কোথায় আনবো? অপারেটিং অ্যাক্টিভিটিস আনবো, রাইট? এরপর হচ্ছে কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে কি ফিক্সড অ্যাসেট পারচেজ করা, সেলস করলে যে টাকা পয়সা আসে যায়, সেগুলো হচ্ছে কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এগুলো আমরা সবগুলো এলাবোরেট করব ইনশাআল্লাহ। এরপর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে স্যার ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আমরা বিজনেস করতে গেলে আমাদের কি লাগে স্যার বলুন তো? ক্যাপিটাল লাগে। সো ক্যাপিটাল গুলো আমরা হচ্ছে যখন কোম্পানি পারপাসে চিন্তা করি, তখন আমরা ক্যাপিটাল কিভাবে ক্যাপিটাল কালেক্ট করতে পারি আমরা অলরেডি এখন জানার কথা। ক্যাপিটাল হচ্ছে আমরা শেয়ার ইস্যু করে, তো মানুষের কাছে শেয়ার এন্ড বন্ড সেল করে আমরা টাকা কালেক্ট করতে পারি। সো শেয়ার এন্ড বন্ড যদি আমরা ইস্যু করি তাহলে আমাদের কাছে টাকা আসবে। দিস ইজ কল্ড ক্যাশ ইনফ্লো। আর বন্ড, যারা বন্ড হোল্ডার, এরা হচ্ছে আমার ক্রেডিটরস, এদেরকে টাকা পেমেন্ট করতে হয়। বন্ডের একটা পার্টিকুলার কি থাকে? ম্যাচুরিটি ডেট থাকে। আফটার ম্যাচুরিটি তাদেরকে টাকা কি করতে হয়? পে করতে হয়। তাহলে তাদের টাকা পে করলে আমাদের কাছে ক্যাশ টাকা কি হয়? আউটফ্লো হয়। তাহলে এই যে ক্যাপিটাল রেজ করতে আমাদের যে ট্রানজাকশন গুলো হয়, একটা ক্যাপিটাল রিলেটেড অল ট্রানজাকশন কোথায় ইনক্লুড হবে বলুন তো? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা ইন এ নাটশাল যদি বলতে চাই, ইন এ শর্ট ওয়ে, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস আসবে কোনগুলো? ডেইলি বেসিসে যে ট্রানজাকশন গুলো হয় সেগুলো আসবে হচ্ছে কোথায়? অপারেটিং অ্যাক্টিভিটিসে।
আর হচ্ছে ফিক্সড অ্যাসেট রিলেটেড পারচেজ এন্ড সেলস, এগুলো আসবে কোথায়? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কি আসবে বলুন তো? ক্যাপিটাল রিলেটেড ট্রানজাকশন গুলো। আই থিংক আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। নাও আমরা ফার্স্ট টাইম আমাদের জানতে হবে কি অপারেটিং অ্যাক্টিভিটিসে কি কি ট্রানজাকশন আসতে পারে। স্যার দেখেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি এটা আমরা এবার ফর্মে লিখবো, অপারেটিং অ্যাক্টিভিটিস উপরে লিখবো, একটা হেডিং দিব, কি লিখবো? নেট প্রফিট। খুবই ইম্পর্টেন্ট। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসে ফার্স্টে কি আনতে হবে স্যার বলুন তো? নেট প্রফিট আনতে হবে। কি আনতে হবে? নেট প্রফিট আনতে হবে। কেমন? ওকে, এরপরে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করব নেট প্রফিটের সাথে। নেট প্রফিট লিখবো, এরপর অ্যাডজাস্টমেন্ট করব কি স্যার দেখেন তো? ডেপ্রিসিয়েশনস, সেটা মেশিনের হতে পারে, তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে কি ইকুইপমেন্টের হতে পারে, অল কাইন্ডস অফ ডেপ্রিসিয়েশন। আর রাইট অফ মানে হচ্ছে ট্যানজিবল অ্যাসেটের যখন হচ্ছে ভ্যালু ডিক্রিজ হয় এটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি। আর ইনট্যানজিবল অ্যাসেট লাইক গুডউইল, কপিরাইট, ল বুকস, এগুলো যখন ভ্যালু ডিক্রিজ হয় এটাকে আমরা রাইট অফ বলি। ডেপ্রিসিয়েশন আর রাইট অফ বোথ আর সেম, নো প্রবলেম। ওকে, সো রাইট অফ হয় ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে, আর ট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে হয় ডেপ্রিসিয়েশন। সো ডেপ্রিসিয়েশন আর রাইট অফ আমরা দেখলে আমাদের কি করতে হবে? আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস আনবো, নেট প্রফিটের সাথে কি করতে হবে? প্লাস করতে হবে। বুঝতে পারছেন? এরপরে সেকেন্ড ওয়ান হচ্ছে কি প্রফিট অন সেলিং অ্যাসেট, এটা মাইনাস করতে হবে। স্যার প্লিজ ডোন্ট আস্ক মি এটা প্রফিট হচ্ছে আমি কেন মাইনাস করতেছি, এটা বলতে গেলে অনেক কাহিনী, আমরা এগুলো আমাদের ওগুলো জানার দরকার নেই। আমরা জাস্ট এটা মাথায় রাখবো কি আমরা কোনো সেলিং অ্যাসেট, কোনো আমরা অ্যাসেট সেল করে যদি প্রফিট পাই তাহলে আমরা কি করব? মাইনাস করব। তাহলে আমার সাথে বলুন তো, আমরা কোনো ফিক্সড অ্যাসেট সেল করে যদি প্রফিট পাই আমরা সেটা কি করব? মাইনাস করব, রাইট? এরপর স্যার যদি লস হয় তার উল্টাটা হবে। তাহলে নরমালি আপনাদের মাথায় কি ঘুরতেছে? প্রফিট হলে তো প্লাস করার কথা না স্যার, আমরা মাইনাস করব। প্রফিট হলে মাইনাস করব, আর যদি লস অন সেলিং অ্যাসেট হয় তখন সেটা আমরা প্লাস করব। তাহলে আমরা একটা দুইটা বিষয় জেনে নিয়েছি। প্রথমে এখানে ডেপ্রিসিয়েশন আসবে অপারেটিং অ্যাক্টিভিটিসে, আর প্রফিট অন সেল হলে মাইনাস করব, লস অন সেল হলে আমরা প্লাস করব। প্রফিট হলে মাইনাস, লস হলে প্লাস। ওকে ডান। এরপরে স্যার দেখেন আমাদের এই চারটা টপিক আমাদের বুঝতে হবে খুব ভালো করে। খেয়াল করেন এখানে আমরা কারেন্ট অ্যাসেট ইনক্রিজ দেখতে পাচ্ছি, কারেন্ট অ্যাসেট ডিক্রিজ দেখতে পাচ্ছি। অ্যানাদার ওয়ান হচ্ছে কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ, কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ। তার মানে আমরা এখানে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি দেখতে পাচ্ছি। কারেন্ট অ্যাসেট আবার ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে। কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজও হতে পারে, ডিক্রিজ হতে পারে। এখন ইনক্রিজ হলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, ডিক্রিজ হলে কিভাবে ট্রিটমেন্ট করব, এই বিষয়টা একটু জেনে নিই। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান স্যার দেখেন কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয়, ভালো করে বুঝেন, একটা শর্টকাট মাথায় রাখবেন যে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট অ্যাসেটের সাথে ক্যাশের নেগেটিভ রিলেশন। আমরা স্যার এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতেছি, মনে রাখবেন কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে আমি মাইনাস করব। তাহলে দেখেন তো স্যার কারেন্ট অ্যাসেট, আপনার মনে মনে এখন হয়তো বা বলতে পারেন স্যার অ্যাসেট ইনক্রিজ হলে তো প্লাস হওয়ার কথা না স্যার, কারণ অ্যাসেট ইনক্রিজ হলে মাইনাস হবে। কেন জানেন? আমি আপনাদেরকে একটা एग्जांपल, আচ্ছা এটা एग्जांपल दिই। কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হলে কেন প্লাস করতেছি স্যার, একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন। কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হলে কেন প্লাস করতেছি, এটা एग्जांपल হচ্ছে বোঝানোর জন্য, বাট আপনারা মুখস্থ করে ফেলবেন। যেমন আপনি আপনার অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটরস এর কাছে আপনি টাকা পান, ভালো করে বুঝেন। আপনি তার কাছে 50000 টাকা আপনি পান, আপনি তার থেকে 50000 টাকা নিয়ে ফেললেন, সে আপনাকে পেমেন্ট করলো, আপনি রিসিভ করলেন। তাহলে আলটিমেটলি আপনার কি এখন আর 50000 টাকা কারেন্ট অ্যাসেটে কি এখন আছে? নাই। ক্যাশ টাকা বাড়ছে, বাট কি কমে গেছে বলুন তো? আপনার ডেটরস কমে গেছে। তাহলে এই যে ডেটরসটা কমে গেল, এই ডেটরসটাকে আমরা কি বলি যে ডেটরস কমছে বাট আমার ক্যাশ টাকা বাড়ছে। একদিকে ডেটরস কমছে, অন্যদিকে ক্যাশ টাকা বাড়ছে। ডেটরস কমে যাওয়ার কারণে আমার ক্যাশ টাকা বাড়তেছে। তাহলে জাস্ট এত কিছু মাথায় রাখার দরকার নেই, এইজন্য আমি एग्जांपल জন্য বুঝালাম। বাট মাথায় রাখবেন কি বলুন তো, কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয় মাইনাস হবে, কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হলে মাইনাস হবে, কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হলে প্লাস হবে। কারেন্ট অ্যাসেট ইনক্রিজ যদি হয় মাইনাস হবে, কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হলে প্লাস হবে। দ্যাটস ইট, এটুকু মনে রাখলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে স্যার এখানে কারেন্ট অ্যাসেট তো অনেকগুলো আছে, কোনগুলো সবচেয়ে বেশি বাড়ছে স্যার দেখেন, দেখাচ্ছি আমি। দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল, ক্লোজিং স্টক বা ক্লোজিং ইনভেন্টরি, বুঝে গেছে?
আর আদার্স এর মধ্যে বাস এই দুটো সবচেয়ে বেশি আছে, এই দুটো সবচেয়ে বেশি আছে। আর কারেন্ট অ্যাসেট কোনগুলো আছে সেগুলো আপনারা আই থিং জানার কথা, কেমন? তাহলে স্যার দেখেন এখানে তাহলে কারেন্ট অ্যাসেটে কি হবে, কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হলে বা মাইনাস হবে আর ডিক্রিজ হলে প্লাস হবে, ডান। এবার স্যার দেখেন বাট লায়াবিলিটি অনেক বেশি ইজিয়ার, কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ হলে প্লাস, ডিক্রিজ হলে মাইনাস, কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ হলে প্লাস, ডিক্রিজ হলে মাইনাস। আই থিংক ক্লিয়ার। তাহলে আমরা যদি একটু করি, আমরা যদি ইন শর্টে বলি অপারেটিং অ্যাক্টিভিটিসে কি কি হবে স্যার বলুন তো? ফার্স্টে আমরা নেট প্রফিট লিখবো, এবার অ্যাডজাস্টমেন্টে কি কি আসবে, এই যে নেট প্রফিটের সাথে ডেপ্রিসিয়েশন অর রাইট অফ থাকলে প্লাস করব, প্রফিট অন সেলিং ফিক্সড অ্যাসেট, প্রফিট বললে আমরা মাইনাস করব, লস বললে প্লাস করব, ডান। এরপর স্যার দেখেন কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হলে মাইনাস, ডিক্রিজ হলে প্লাস, ডান। কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ হলে প্লাস করব, ডিক্রিজ হলে মাইনাস করব, ডান। তাহলে এই সবগুলো এই যে এগুলো ক্যালকুলেশন করে প্রফিটের সাথে যে টাকাটা আমাদের এক্স্যাক্টলি আসবে লাস্টে এন্ড অফ দ্য মোমেন্টে, সেটা আমরা কি বলতে বলুন তো? ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনাল অ্যাক্টিভিটিস। তাহলে এই পুরো কাজটাকে আমরা কি বলবো? অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমরা যে টাকা, এই টাকাটা পাচ্ছি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনাল অ্যাক্টিভিটিস। আই থিংক আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমাদের 3 নাম্বার সোর্স ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমরা দেখব এখানে কোন টাইপের ট্রানজাকশন গুলো আসে। স্যার দেখেন একদম সহজ, এটা এখানে একদম সহজ। এখানে সবসময় কি আসবে বলুন তো? ফিক্সড অ্যাসেট গুলো আনবো, ফিক্সড অ্যাসেট। আপনাকে জাস্ট একটা প্রিন্সিপাল মাথায় রাখতে হবে কি স্যার, দেখেন আমরা কোনো কিছু পারচেজ করলে ক্যাশ টাকা চলে যায়, সো এখানে ক্যাশ টাকা চলে যাওয়া মানে হচ্ছে মাইনাস। আর কোনো কিছু সেলস করলে ক্যাশ টাকা আসে, আর ক্যাশ টাকা আসলে সেটা আমার ক্যাশকে ডিক্রিজ ইনক্রিজ করে, সো এটা প্লাস করব, বুঝছেন স্যার? তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমরা কিভাবে করব? ক্যাশ টাকা আসলে প্লাস, গেলে মাইনাস, ডান। আর এখানে সবসময় কি নিয়ে কাজ করব? আমরা হচ্ছে কি বল লং টার্ম অথবা হচ্ছে ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করব। আমরা একটা एग्जांपल দিয়ে বোঝানোর ট্রাই করি। স্যার দেখেন পারচেজ মেশিন, আমি মেশিন পারচেজ করছি, মেশিন পারচেজ করে আমার টাকা আসছে না যাচ্ছে, টাকা চলে যাচ্ছে অবভিয়াসলি, আর টাকা চলে গেলে মাইনাস, সো মাইনাস করব, বুঝতে পারছেন? সেম ওয়েতে আমরা যদি বলি হচ্ছে কি সেলস মেশিন, আমি আমার মেশিনটা কি করছি, সেলস করছি, আমার মেশিন যদি আমি সেলস করে দিই তাহলে আমি কি পাবো স্যার বলুন তো? আমি ক্যাশ টাকা পাবো, তাহলে আমার ক্যাশ টাকা ইনক্রিজ হচ্ছে, দ্যাটস ওয়াই প্লাস করব। একদম ইজি, একদম পানি বাদের মতো ইজি, কেমন? এবার স্যার দেখেন এরকম ভাবে স্যার আপনি ল্যান্ড পারচেজ করলে মাইনাস হবে, ল্যান্ড সেলস করলে প্লাস হবে, সেম ওই ইকুইপমেন্ট বা ফার্নিচার পারচেজ করলে মাইনাস, সেলস করলে প্লাস। ওকে, ক্যাশ টাকা আসলে প্লাস, গেলে মাইনাস, ডান। এরপরে এই দুইটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই যে এই দুইটা জিনিস, একটা হচ্ছে স্যার বন্ড শেয়ার পারচেজ, বন্ড শেয়ার সেলস, খুবই ইম্পর্টেন্ট। আবার এই দুইটা কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ এই দুইটা জিনিস প্রবলেম এখানেও আছে, এইজন্য আপনারা অনেক সময় এগুলোতে কি করবেন, পাজল হয়ে যান। স্যার দেখেন বন্ড শেয়ার পারচেজ, আমরা সবাই জানি পারচেজ মানে হচ্ছে একটা বিজনেস, আপনি সাপোজ আপনি একটা সোল প্রপার্টি বিজনেস, আপনার এক মালিকানার ব্যবসা, আপনার অনেকগুলো টাকা আলহামদুলিল্লাহ আপনার কাছে জমছে, আপনি এই টাকাটা হচ্ছে লেজি ওয়েতে বা ইডল পর ফেলে রাখতে যাচ্ছেন না, আপনি এগুলো কোথাও ইনভেস্ট করতে যাচ্ছেন। সো ইউ ক্যান বাই শেয়ার অর বন্ড অফ আদার্স কোম্পানি। সো আপনি কি করলেন, কোন কোম্পানির বন্ড বা শেয়ার পারচেজ করছেন, ইটস ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট ফর ইউ। আমরা জানি কোন কোম্পানি শেয়ার বা বন্ড পারচেজ করে এটা কি বলা হয়, ইনভেস্টমেন্ট। কোন কোম্পানি শেয়ার বা বন্ড পারচেজ করে এটা কি বলা হয়, ইনভেস্টমেন্ট। সো কোন কোম্পানি বন্ড বা শেয়ার পারচেজ করলাম, এটা আমার জন্য ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। সো আমি অ্যাসেট পারচেজ করছি, ফিক্সড অ্যাসেট পারচেজ করছি, আমার ক্যাশ টাকা চলে গেছে, দ্যাটস ওয়াই কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে কোন কোম্পানির বন্ড বা শেয়ার পারচেজ করলে কি করতে হবে, মাইনাস হবে। এটা কোথায় বসবে, দি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। এবার স্যার খেয়াল করেন বন্ড আর শেয়ার পারচেজ, শেয়ার সেলস, আমি যে বন্ড আর সেগুলো পারচেজ করছিলাম সেগুলো আমার এখন ভালো লাগতেছে না, আমি সেল করব, আমার টাকার দরকার। সো আমি যদি এগুলো সেলস করে দিই আমার কি পাবো, টাকা পাবো। সো আমার ক্যাশ টাকা ইনফ্লো হবে। সো বন্ড অর শেয়ার সেলস করলে টাকা আসবে, দ্যাটস ওয়াই প্লাস হবে। তাহলে আমরা স্যার ইনভেস্টিং এ কি কি বলুন তো? ইনভেস্টিং এ আমরা বন্ড আর শেয়ার পাবো আর ফিক্সড অ্যাসেট পাবো, আর সবগুলো ফিক্সড অ্যাসেট। বন্ড আর শেয়ার যদি পারচেজ করি মাইনাস হবে, বন্ড আর শেয়ার সেলস করলে প্লাস হবে, ডান। এরপরে কোন টাইপ অফ ফিক্সড অ্যাসেট লাইক মেশিন, ফার্নিচার, ইকুইপমেন্ট যদি আমাদের কাছে আসে, যদি আমরা পারচেজ করি তখন কি হবে, মাইনাস হবে, ক্যাশ টাকা চলে যাবে, দ্যাটস ওয়াই। আর সেলস করলে আমাদের ক্যাশ টাকা আসবে, অর্থাৎ ক্যাশ ইনক্রিজ হবে, এই জন্য প্লাস হবে। সো এগুলো সবগুলো প্লাস মাইনাস করে আমরা যে জিনিসটা পাবো সেটাকে বলা হয় কি বলুন তো, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বুঝছেন, এগুলো সবগুলো কি বলা হয়, ক্যাশ ফ্লো ফ্রম
ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা স্যার দেখেন তো আমাদের এই যে নাম্বার 1 ডান, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। নাম্বার 2 ডান, লাস্ট ওয়ান এন্ড লিস্ট সেটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। স্যার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মানে বুঝতে পারছি, প্রথমে বলছিলাম যে কি ক্যাপিটাল রিলেটেড, ক্যাপিটাল ইনক্রিজ করার জন্য, ক্যাপিটাল ম্যানেজমেন্ট করার জন্য আমাদের আমরা যে যে সোর্সগুলো নিয়ে ওইগুলা কেমন স্যার দেখেন। আচ্ছা স্যার দেখেন, আমরা যদি সবাই জানি কোম্পানি বিজনেসের ক্ষেত্রে যারা শেয়ার হোল্ডার তাদেরকে কি দিতে হয়, ক্যাশ ডিভিডেন্ড অর্থাৎ ডিভিডেন্ড পে করতে হয়। ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ, ডিভিডেন্ড পে করতে হয়। আর আপনাকে এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট ডিভিডেন্ড দেখলে বা ক্যাশ ডিভিডেন্ড দেখলে আপনি সবসময় মাইনাস করবেন। কোথায় করবেন? ফাইন্যান্স অ্যাক্টিভিটি। ফাইন্যান্স অ্যাক্টিভিটিতে জাস্ট তিনটা জিনিস আছে স্যার, কি আছে বলুন তো? ডিভিডেন্ড অথবা ক্যাশ ডিভিডেন্ড থাকলে মাইনাস করব, রাইট? কারণ ক্যাশ টাকা চলে যাচ্ছে এজন্য মাইনাস করতে হবে। কেমন? এরপর কি আপনারা স্যার শেয়ার বন্ড ইস্যু। স্যার দেখেন এই যে একটু আগে বলছিলাম শেয়ার বন্ড ইস্যু, পেমেন্ট টু বন্ড, আবার এখানে শেয়ার বন্ড আছে। এখানে আপনি তালগোল বা পাজল করলে হবে না, জিরাফির প্যাচের মতো আপনি আটকে গেলে হবে না স্যার। দেখেন এখানকার যে শেয়ার বন্ড, ভালো করে বোঝার চেষ্টা করুন স্যার, এখানকার যে শেয়ার বন্ড আর এখানকার যে শেয়ার বন্ড এগুলো একই না স্যার। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে শেয়ার বন্ড গুলো হচ্ছে আরেকটা কোম্পানি, আদার্স কোম্পানি, ওগুলো আমি পারচেজ করতে সেল করতে, ওগুলো আমাদের ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। সো এগুলো কোথায় আসবে? এখানে আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। বাট যখন বলবে শেয়ার বন্ড ইস্যু, খুবই ইম্পর্টেন্ট, আমি ইস্যু করতেছি, তার মানে এটার মানে হচ্ছে স্যার আমি আমার ক্যাপিটালকে রেজ করার জন্য আমি মার্কেটে বন্ড আর শেয়ার মানুষের কাছে সেল করতেছি, এটাকে বলে ইস্যু। স্যার শেয়ার আর বন্ড ইস্যু করলে কি হবে স্যার বলুন তো? প্লাস হবে, কারণ আমি মানুষের কাছে সেল করে টাকা ক্যাশ ইনক্রিজ করতেছি, সো এটা প্লাস হবে। আর বন্ড হোল্ডার যারা, এদেরকে অবশ্যই আফটার ম্যাচুরিটি রেট তাদের টাকা ব্যাক করতে হয়। সো দিস ইজ কল্ড পেমেন্ট টু বন্ড। সো পেমেন্ট টু বন্ড মানে হচ্ছে তাদের টাকা তাদেরকে ব্যাক করা, তাদের টাকা তাদেরকে ব্যাক করলে আমাদের ক্যাশ টাকা ডিক্রিজ হয়। তাহলে স্যার আমরা বলুন তো ফাইন্যান্স অ্যাক্টিভিটিসে তিনটা জিনিস আছে, কি কি বলুন তো? জাস্ট মুখস্থ করে ফেলবেন, কিছু না বুঝলে সমস্যা, মুখস্থ করে ফেলবেন। ক্যাশ ডিভিডেন্ড, এটা আমাদের ক্যাশ টাকা ডিক্রিজ করে, দ্যাটস ওয়াই এটা কোথায় আসবে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসবে। এরপর শেয়ার বন্ড ইস্যু করলে একটা ক্যাশ টাকা আসে, প্লাস হবে। পেমেন্ট টু বন্ড করলে কি হবে? মাইনাস হবে, কারণ টাকা ডিক্রিজ হচ্ছে। আই থিংক আমরা প্রত্যেকে হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে এই তিনটা প্লাস মাইনাস করে আমরা কি পাবো? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। বুঝতে পারছেন স্যার? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সোর্স অফ ক্যাশ ফ্লো, এই তিনটা কিভাবে সলভ করতে হয়। আপনি জাস্ট এই তিনটার মধ্যে কোনটার মধ্যে কি আছে এটা জানলে হয়ে যাবে। যেমন এই যে অপারেটিং এ কি আছে বলুন তো? নেট প্রফিট, ডেপ্রিসিয়েশন, প্রফিট অন সেলিং, লস, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, দ্যাটস ইট। এগুলো জাস্ট দেখলে আপনি অপারেটিং এ নিয়ে আসবেন, আর প্লাস মাইনাস তো বলেই দিলাম। এরপর ইনভেস্টিং কি আসবে? ইনভেস্টিং এ অল দ্য টাইম ফিক্সড অ্যাসেট রিলেটেড পারচেজ এর সেলস গুলো, ট্রানজাকশন গুলো এখানে আসবে। আর এখানে জাস্ট এই তিনটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে ক্যাশ ডিভিডেন্ড, শেয়ার বন্ড ইস্যু আর পেমেন্ট টু বন্ড, এই জিনিসগুলো, এই জাস্ট এই তিনটা জিনিস মাথায় রাখলে পুরো চ্যাপ্টারটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। সো জাস্ট এই পুরো চ্যাপ্টারটা বুঝেন বা না বুঝেন, আই থিংক আপনারা মুখস্থ করে ফেলবেন। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা কি প্র্যাকটিস করব বলুন তো? নেক্সট ক্লাস থেকে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। আজকে যা যা পড়লাম এগুলো কিভাবে ম্যাথমেটিক্যাল ওয়েতে আমরা অ্যাপ্লাই করতে পারবো সেই জিনিসটা করবো ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।